নতুন দলের শীর্ষ ৬টি পদ নিয়ে সমঝোতা। এই শিরোনামটাই আসলে একটা নতুন দলের জন্য নেগেটিভ বলে আমার কাছে মনে হচ্ছে। কেন নেগেটিভ? যে শুরুতেই পদ নিয়ে টানাটানি, তারপরে টানা-হেঁচড়া, এগুলো ভালো লক্ষণ না। একটা আদর্শভিত্তিক দলে পদ নিয়ে টানাটানি হবে, সেটা কোনোভাবেই প্রত্যাশিত না। তারপরে আরেকটা সংকট আছে। এখানে ভেতরে দেখা যাচ্ছে শিবিরের সাবেক, তারপরে অন্যান্য নানান গ্রুপ, তার মানে বিভিন্ন মত পথের চিন্তাগুলো এক জায়গায় আসছে। এখন গণঅভ্যুত্থানের শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে তার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ। সেখানে বিভিন্ন মতের লোকজন তারা শেখ হাসিনার পতন চেয়েছে। ডান, বাম, ইসলামী, মধ্যপন্থী, চরমপন্থী, যাই বলি না কেন, সবগুলো কিন্তু মত এক জায়গায় হয়েছে এবং লক্ষ্য একটাই ছিল, শেখ হাসিনার পতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তেমনই একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকেই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। দল কিন্তু একটা নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে চলেন। একটা দল নানা মত পথ একসঙ্গে নিয়ে চলতে পারে না, তাহলে তো একটাই দল থাকতো। বিভিন্ন মত যখন থাকে তখন বিভিন্ন দল ভাগ হয়, তখন তারা জনগণের কাছে যায়, জনগণ যেটাকে পছন্দ করে। এখানে সংকটটা দেখেন, যেহেতু নানা মত পথ আছে, সেই কারণেই সমঝোতা করতে হচ্ছে পদ বিন্যাসে। নাহিদ ইসলামই শুধু সেফ, সদস্য সচিব পদে আক্তার হোসেনের নামটা চূড়ান্ত হয়েছে। তারপরে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদে দেখা যেতে পারে। এখানে বলা হচ্ছে যে শীর্ষ 6টি পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বিভিন্ন জন: সামান্তা শারমিন, সরওয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম, অলিক মৃ। তারপরে আব্দুল হান্নান মাসুদও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। 6টা পদ নিয়ে একটা সমঝোতা হয়েছে, গুরুত্বপূর্ণ 6টা পদ। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন 2টি পদও সৃষ্টি করা হচ্ছে। তো আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে 2টি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। তো যেটা বলছিলাম, যে আপাতত এই দলটা একটা সরকারি পৃষ্ঠপোষকতা মানে কিছুটা পাচ্ছে, যে সরকারের ভেতরে অন্তত 3 জন উপদেষ্টা আছেন যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এটা নিয়ে আবার প্রধান দল বিএনপির আপত্তি আছে, আরও কেউ কেউ আপত্তি করেছে। এখন এরকম আপত্তির মুখে একটা দল হচ্ছে, আবার যেই দলটার মধ্যে নানা মিশ্রণ আছে, নানা চিন্তা মতের পথের লোকজন আছে, ফলে তাদের প্রতি পদে পদে চলতে যেয়ে কিন্তু সমস্যা হবে। কোনো একটা সিদ্ধান্ত চট করে তারা নিতে পারবে না, মতভেদ হবে। সেগুলি গণতান্ত্রিক প্রক্রিয়া কতখানি সমাধান করে করে তারা এগোতে পারবে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তারপরে যেমন ছাত্র রাজনীতি নিয়ে তাদের একটা যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, কুয়েটের ঘটনা আর একটা নতুন ডাইমেনশন। সেটা হচ্ছে যে এই নতুন দলের নতুন ছাত্র সংগঠনও হচ্ছে, কিন্তু আবার কুয়েটে ছাত্র দল যখন নাকি প্রচারপত্র বিলি করছে তখন তার বিরোধিতা, তখন বলা হচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আওয়াজ ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দলীয় লেজুর ভিত্তি। তো নতুন দলের যে নতুন ছাত্র সংগঠন, সেটাও তো লেজুর ভিত্তি হিসেবেই অন্যরা প্রশ্ন করবে। তাহলে এই ব্যাপারে তাদের অবস্থানটা কি? আগের অবস্থান ছিল ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ, এখন কি তারা সেই অবস্থানে থাকতে পারবে কি পারবে না? যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হয়, তাহলে নতুন দল তো তারুণ্য নির্ভর, ছাত্র নির্ভর, তাহলে ছাত্রদের যে দল, সেই দলটা হয় কিভাবে? ছাত্র রাজনীতি নিষিদ্ধ অথচ ছাত্রদের দল হচ্ছে, আবার এই ছাত্রদের দল আবার ছাত্র সংগঠন করছে, সব মিলে অনেক রকম বৈপরীত্য আছে। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, অথবা সংবিধান বাতিল করা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করা, জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি পরের নির্বাচন, এগুলি অনেকগুলো বিষয়ে প্রধান রাজনৈতিক দলের সাথে মতবিরোধ আছে। এই মতবিরোধগুলো সামনে রেখে আর নিজেদের অবস্থানটাও যদি এরকম নানা মেরুকরণের একটি সম্মিলন ঘটে, সেটা কত দূর এগোতে পারবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহল যথেষ্ট সন্দেহের মধ্যে আছে এবং শঙ্কার মধ্যে আছে। যদি তারা একটা চমক তৈরি করতে পারে ভালো,
নতুন রাজনৈতিক দল হয়, তাহলে মানুষ প্রচলিত রাজনীতির বাইরে একটা নতুন আলো দেখতে পাবে। কিন্তু সেই আলোটা যদি শুরুতেই যদি নানাভাবে যদি বিচ্ছুরিত হইতে থাকে এবং ঠিক আশা জাগাতে না পারে, তাহলে কিন্তু এটা অঙ্কুরেই বিনাশের সম্ভাবনা আছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।